হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের গল্পটি অন্য 10টি গল্পের থেকে অনেক সুন্দর হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আজকের গল্পের কণ্ঠে থার্ড ভয়েসে আছি আমি নীল, আর সাথে থাকছেন আশিক সোনালিকের জুটি। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। তাহলে চলুন গল্পটি দেখে আসি বন্ধুরা। শপিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সোয়া, কিন্তু বেডের উপর তার ড্রেসের মেলা খুলে বসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা ড্রেস দেখে যাচ্ছে আর ছুঁড়ে বিছানার উপর ফেলছে। আর ইতি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে মেয়েটা কি কি করছে। সোহা বরাবরের মতো আবারও আরেকটা ড্রেস ধরলো সামনে। আয়নায় দেখতে দেখতে ইতিকে উদ্দেশ্য করে বলল। এটা কেমন রে? ইতি বিরক্ত স্বরে বলল। এটাও তো সুন্দর, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। এত এত ড্রেস বের করে রেখেছিস, কতগুলোই তো সুন্দর, কিন্তু তুই বারবার দেখেই যাচ্ছিস। সোহা নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল। অদ্ভুত তো, তুই এমন করছিস কেন? তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, কোথায় তুই আমাকে সাজিয়ে ড্রেস চুজ করে দিয়ে গুছিয়ে দিবি, কিন্তু সেখানে আমাকেই সব ঠিক করতে হচ্ছে। তার উপর তুই বিরক্ত হচ্ছিস। কেমন ফ্রেন্ড তুই? ইতিল কপাল চাপড়ায় সোয়ার কথায়। সোয়া ফুটছে রাগে। ইতি এগিয়ে এসে সোয়ার হাত থেকে ড্রেসটা নিয়ে রেখে দিল। শান্তভাবে বলল। দেখ শান ভাইয়া, তোকে তো প্রথম থেকেই দেখে আসছে, এখন আর নতুন করে কি দেখবে? এমনি এমনি তো আর বিয়েতে রাজি হয়নি। হয়তো তোর মধ্যে কিছু ছিল যার কারণে তোকে ভালো লেগেছে তার। তুই তো সব সময় সাধারণভাবেই থাকিস, তো এখন এসবের কি মানে? তুই যেভাবে থাকবি তোকে সেভাবেই আপন করে নিতে পারলেই দেখবি তুই কতটা অসাধারণ তার কাছে। সো এত প্যারা না নিয়ে একটা ড্রেস পরে চল, বিয়ে হচ্ছে না আজ। সোহা মিটমিট করে হেসে বলল। বিয়েরই তো শপিং করতে যাচ্ছি। যাই হোক, তোর কথা ভালো লেগেছে আমার বেবি। ইতি গালে দিয়ে বসলো। সোয়া নাচতে নাচতে কাপড় থেকে একটা সাদা ড্রেস খুঁজে বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিল। ইতি মুখ কালো করে বলে। নর্মাল বলছি, দেখে একদম নর্মাল, এই রকম সাদা মাটা বিধবা বিধবা। সোয়া চোখ রাঙিয়ে বলে। চুপ কর, নিজে বুদ্ধি দেবে আবার নিজেই আপত্তি করবে। আমি তো এটাই পরবো। সোয়া ফুস করে নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। ইতি হেসে সোয়ার বেডে থাকা ড্রেসগুলো কাপড়ে সুন্দর করে গুছিয়ে রাখলো। ইতিহাস বাড়ি থেকে এসেছে, সোয়ার সাথে শপিংয়ে যেতে হবে তাই। সোয়া ইতিকে ছাড়া কোথাও যাবে না সাপ না করে দিয়েছে। বিয়ের আগে ইতির মা বাবাকেও আসতে হবে সোয়ার জেদ পূরণ করতে। রেহানা রহমান আর শশী এলো রুমে। ইতিকে বলল। তোরা তৈরি হয়েছিস? শানরা বেরিয়ে গিয়েছে, ফোন করে জানিয়েছে মাত্র। ইতি হেসে বলে। তোমার মেয়ে তৈরি হওয়া শুরু হয়েছে মাত্র, দেখি আর কতক্ষণ লাগে। ইতির কথা শেষ হতেই সোয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে গান গাইতে গাইতে। শশী সোয়াকে চোখ চোখ বড় চমকানো গলায় বলল। আয় হায় আপামনি, তুমি বিয়ের জামা কাপড় কিনতে যাইতাছো, সাদা জামা পরছো কেন? সোহা, ইতি, রিয়ানা রহমান তিনজন ভ্রু কুচকে শশীর দিকে তাকালো। রিয়ানা রহমান তীক্ষ্ণ চাহনি দিয়ে গম্ভীর স্বরে বলল। কেন, সাদা পরলে কি হয়েছে? শশী হাহাকার স্বরে বলল। বিয়ের লাল বেনারসি কিনতে যাইবো, সাদা জামা পইরা কেমনে দেখা যায় না খালাম্মা? যদি কোনো অমঙ্গল ঘটে যায় তখন? রিয়ানা রহমান আতঙ্কিত চাহনিতে সোয়ার দিকে তাকালো। তার মা আগাম বার্তা শোনার আগেই বুঝতে পারলো কি বলবে। সোয়া রেগে লাল হয়ে গেল, চেঁচিয়ে বলে। মা, একবার যদি এই শশীর কথায় তুমি আজ আমাকে এই ড্রেস পরে যেতে বাধা দাও, তাহলে আর আমি বিয়ের শপিং করতেই যাব না, বলে দিলাম। ইতি কপালে হাত দিয়ে বসে থাকে। শশী প্রত্যেকবার কোনো কথা বললেই রিয়ানা রহমানের উপর তার প্রভাব পড়ে যায়। তিনি নিজেও শশীর কথায় ভুলিয়ে যায়। তিনি গ্রামের মানুষের কুসংস্কার বা চলতি কিছু কথায় মান্য করে। শশী তার গ্রামেরই এক মেয়ে, তার শশীর কথা সঠিক বলে মেনে নেয়। সত্যি কিনা মিথ্যা সেটা ভাববেন না তিনি। রিয়ানা রহমান বললেন। না গেলে নেই, কিন্তু সাদা ড্রেস পরে বের হবি না তুই। সত্যি যদি কিছু ঘটে যায় তখন কি হবে? সোয়া শান্ত হয়ে বলে। শোনো মা, যখন যা হওয়ার তখন তা হবেই। আল্লাহর ইচ্ছে থাকলে সেই বিপদ কেউ আটকাতে পারবে না। আর তুমি যে শশীর কথায় কান দাও বারবার, তুমি নিজে কি এই কথা কখনো শুনেছো কারোর মুখে? রিয়ানা রহমান ভাবনায় পড়ে গেল। সত্যি তো শুনেছে বলে মনে তো হয় না। রিয়ানা রহমানকে ভাবনায় ফেলে সোয়া ততক্ষণে তার ব্যাগ ফোন নিয়ে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়েই ইতির হাত ধরে দৌড়ে বেরিয়ে গেল। শশী হতাশ হয়ে বলে। খালাম্মা, আপামনিরা তো চলেই গেছে। রিয়ানা রহমান চোখ বড় করে পুরো রুম চোখ বুলিয়ে নিল। সাদা জামা নিয়ে তেমন কোনো কথাই শুনছে বলে মনে করতে না পারলেও তিনি হাই হাই করতে লাগলো।
সোয়ার দিকে নিয়ে গাড়িতে বসেই দম ফেললো। ইতি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তোর দিদি আগে বললেই তো পারতি। আর তোর এত দৌড়ঝাঁপ করা কিন্তু ঠিক না। পুরোপুরি সুস্থ হয়েছিস নাকি? সোয়া ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে মাথা আঁচড়াতে আঁচড়াতে বলল, আরে একদিন একটু দৌড়ঝাঁপ করলে কিচ্ছু হবে না। আচ্ছা ইমন ভাইয়া আসছে তো আজকে? ইতি পরিষ্কার গলায় বলল। হ্যাঁ। সোয়া ইতির মুখ চেপে ধরে এদিক ওদিক করে কি দেখতে থাকে। ইতি মুখ ছাড়িয়ে তেতে বলে ওঠে, পাগল নাকি? কী সব করছিস তুই? সোয়া ভ্রু নাচিয়ে বলে, তোর মুখে আজ লজ্জা লজ্জা নেই কেন? ইমন ভাইয়ার নাম শুনলে তো তুই লজ্জায় লাল হয়ে যাস। ইতি গম্ভীর গলায় বলল। জানি না। সোয়া চুপচাপ মাথা ঠিক করে নিল। আগে চিরুনি রেখে ইতির গা ঘেঁষিয়ে বসলো। আদুরে গলায় বলল, কি হয়েছে আমার ময়না পাখি? বলবি না আমাকে? ইতির বিরক্ত স্বরে বলল, কি বলবো? বলার মতো কি রেখেছে? বারবার বলছি বিয়ের প্রস্তাব দিতে বাবাকে, কিন্তু মহারাজা তো কোনো চিন্তাই নেই। সে আছে তার পুলিশের চাকরি নিয়ে, আমার কথায় পাত্তাই দিচ্ছে না। কাল ঝগড়া করে সব কিছু থেকে ব্লক করে দিয়েছি। সোয়া গলা ঝেড়ে নিজের জায়গায় গিয়ে বসলো, যেন কিছুই হয়নি বা কিছু জান না সে। ইতি অবাক হয়ে বলল, কিছু বলছিস না কেন তুই? সোয়া ফোনের ক্যামেরায় নিজেকে দেখতে দেখতে বলল, কি বলবো? এটা তো নতুন কিছু নয়। এই পর্যন্ত বিয়ের কথা নিয়ে অনেকবার ঝগড়া করেছিস, ব্লকও অনেকবার করেছিস, আর একদিনের মাঝেই খুলে ফেলেছিস। তার মধ্যে আজকে আবার দেখা হবে তোদের। ভাইয়া অবশ্যই তোর রাগ ভাঙাবে। তো কিছু বলে কি করব? ইতি মুখ কালো করে বসে থাকে। শপিং মলে পৌঁছতেই গাড়িতে বসেই শানদের দেখতে পেল। সবাই গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করছে। সবাই বলতে সিমি, সামির, ঈশান, নীলা, শান, তামিম। ইতি উকি ঝুঁকি দিয়ে ইমনকে দেখতে পেল না। তার মনে খারাপ হয়ে গেল আবারও। আর সোয়া তামিমের দেখে অবাক হয়েছে। কয়েকদিন ধরে ছেলেটার সাথে কথা হয়নি। অবশ্য নীলা বলেছে তামিম তাদের বিয়ের কথা শুনে বেচারা দুঃখ পেয়েছে। ড্রাইভার সোয়াকে উদ্দেশ্য করে বলল, সোহা মামুনি নামবে না? গাড়ি পার্ক করব। সোয়া জিপ কামড় দিয়ে চট জলদি নেমে গেল। গাড়ি থেকে নামতে ড্রাইভার কাকা গাড়ি পার করে নিয়ে যায়। ইতি সোয়ার হাত ধরে শানদের কাছে এগিয়ে আসলো। শানকে দেখে সোয়া বড়সড় ক্রাশ খেলো বলা যায়। শান আজ কালো শার্ট আর কালো জিন্স পরছে, চোখে সানগ্লাস আর ঠোঁটের কোণে মিহি হাসির রেখা। সোয়ার মনে হলো শানের সেই অমূল্য মুচকি হাসিটা দিলে বোধহয় তার মুগ্ধ হওয়াটা সার্থক হতো। হঠাৎ ঈশান শানকে বলতেই তার চোখ জোড়া ফোন থেকে সরিয়ে সোয়ার দিকে তাকালো। সোয়াকে দেখেই তার মুখে আপনা আপনি মুচকি হাসি ফুটে ওঠে। সোয়া ঢোক গিলে বড় চোখ করে নিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। তার ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে। শানকে তার কাছে হঠাৎ মারাত্মক মনে হলো। সোয়া বিড়বিড় করে বলে, কি হয়েছে আমার? আগে তো এমন করিনি কখনো। তাহলে আজ কেন? আজকে ওনাকে অন্য চোখে দেখছি তাই এমন হচ্ছে? শান মুগ্ধ চাউনি দিয়ে তাকিয়ে রয়েছে সোয়ার দিকে। সাদায় সজ্জিত সোয়াকে আজ বড্ড স্নিগ্ধ লাগছে। সত্যি সাদা রংটা শুভ্রতার ছোঁয়ায় সোয়াকে দেখেই বুঝতে পারছে। সোয়ার মাঝে শুভ্রতার ছোঁয়া দেখা যাচ্ছে। সোয়ার অস্থির সেই চাহনির চিন্তিত চেহারা সৌন্দর্যটা যেন দ্বিগুণভাবে বৃদ্ধি পাচ্ছে। শানের ভাবনার মাঝে সামির হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, পরেও দেখতে পারবি, নিজেকে কন্ট্রোল কর ভাই আমার। শান গলা ঝেড়ে নিল। সোয়া কাছে এসে তামিমকে জিজ্ঞেস করলো। কেমন আছো তামিম? তামিম মুখ কালো করে গম্ভীর স্বরে বলল, ভালো আছি। শান হেসে পিছন থেকে তামিমের দুই কাঁধে হাত রেখে বলে, ভাই আমার দুঃখ পেয়েছে তোমার বিয়ের কথা শুনে। সোয়া মিটমিট করে হাসলো। নীলাকে জিজ্ঞেস করলো, নাইসা কোথায় গো আপু? নীলা হেসে বলে, নাইসা ঘুমাচ্ছে, তাই আম্মু আনতে দেয়নি তাকে। তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম। এবার চলো তোমরা। ইতি মাথা নেড়ে সম্মতি জানালো। সবাই ভিতরে যেতে থাকে। সোয়া তামিমের সাথে হাঁটতে হাঁটতে বলে, এত দুঃখ পেয়েছো কেন তুমি বলো তো? আমি তো ভেবেছিলাম তামিম অনেক খুশি হবে, প্রতিদিনই তার সাথে দেখা করার সুযোগ পেয়ে যাবে সে। তামিম হাহাকার গলায় বলল, সেটাই ভাবলে আর এটা ভাবলে না। আমার তোমাকে ভাবি ডাকতে হবে। ক্রাশ ছিলে তুমি আমার। তারপর বয়সে বড়, তাই বুকে পাথর রেখে নিজেকে সামলে নিয়ে আপু ডেকেছি। আর এখন ভাবি ডাকতে হবে? সোয়া ফিকফিক করে হেসে দিল। তামিম আরো বেজার হয়ে গেল। সোয়া হেসে বলে, আরে বোকা ছেলে, ভাবি ডাকতে হবে না, তুমি আমাকে আপুই ডাকবে। তোমার মন ভালো করার জন্য আরেক সুযোগ দিচ্ছি আমি। নাইশুর মতো তুমিও আমাকে মিষ্টি পাখি বলে ডাকতে পারো। এবার বলো, খুশি? তামিমের চোখ উজ্জ্বল হয়ে গেল। উত্তর না দিয়ে মুখে ইয়া বড় হাসি ফুটিয়ে সবার সাথে এগিয়ে গেল। সোয়া হেসে দিল। হঠাৎ পাশ থেকে বলে উঠল, অসাধারণ, অমায়িক, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে আজ। বুকের ভিতরে ধকধক করে উঠল। শিরশির করে সোয়ার গায়ে লোম দাঁড়িয়ে গেল।
সোয়া কাপা কাপা চোখে পাশে তাকিয়ে শানকে দেখতে পেল। শান সামনে তাকিয়ে হেঁটে যাচ্ছে। সোহা নিঃশ্বাস বন্ধ করে ঢোক গিলল। আজকের অনুভূতিগুলো এমন অগোছালো কেন? প্রশ্ন উত্তর খুঁজে উঠতে পারলো না সোহা। সোহা পায়ের গতি বাড়িয়ে নীলার সাথে পা চালিয়ে হাঁটতে থাকে। শান বাঁকা হাসলো সোয়ার কাজ দেখে। বিয়ের লেহেঙ্গা আর শেরওয়ানি বের করে একে একে দেখাচ্ছে সবাইকে। এখন থেকে নয়, প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। সোয়া লেহেঙ্গা পছন্দ হলে দুপাট্টা পছন্দ হচ্ছে না, এভাবে প্রায় অনেকগুলো দেখা হয়ে গেল। পছন্দ মতো খুঁজে পাচ্ছে না কেউ। সোয়া মুখ ফুলিয়ে বলে, বিয়েই করবো না আমি, একটাও লেহেঙ্গা সুন্দর না। সবাই হেসে ওঠে সোয়ার কথায়। শানের মাথা গরম হয়ে গেল। এত বড় শপিং, অথচ একটা পছন্দের মতো বিয়ের লেহেঙ্গা পাওয়া যাচ্ছে না। ভেবেই শান ক্ষিপ্ত স্বরে দোকানদারকে বলে উঠল, এরকম শপ খুলেছেন কেন? যেখানে পছন্দ মতো কোনো বিয়ের লেহেঙ্গাই খুঁজে পাওয়া গেল না এখনো পর্যন্ত। দোকানদারের মুখটা দেখার মতো একদম ছোটটি হয়ে গেল। শানের বাড়ির সবাই রেগুলার কাস্টমার দেখে মুখ ফুটে কোনো খারাপ কথা বলতে পারলো। শান তার হারে হারে চেনা। শান কাউকে পরোয়া না করেই রেগে সোয়ার হাত ধরে হুড় করে টেনে বেরিয়ে গেল দোকান থেকে। সবাই চোখ বড় বড় করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে শানের রেগে যাওয়ার কারণ কারো মাথায় ঢুকলো না। স্বামীর শীষ বাজাতে বাজাতে শানের পিছনে চলে গিয়েছে। সিমি সামিরের দিকে চোখ ছোট করে করে তাকালো। বেপরোয়া লোকটা পরিবারে কাউকে তো থাক, নিজের বউকেও সাধলো না যাওয়ার জন্য। ঈশান নিঃশ্বাস ফেলে বলে, চলো আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? সবাই ঈশানের কথায় বেরিয়ে গেল দোকান থেকে। শানকে খুঁজে বের করে তার কাছে গেল। সবাই গিয়ে শানের কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আর স্বামীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ চেপে হেসে চলেছে। স্বামীর ইশারায় তামিমকে নিজের কাছে ডাকলো। তামিম বাদু ছেলে মতো স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো। শান এবার সোয়াকে বসিয়ে রেখে দোকানদারের দিকে সেই উপর থেকে সবকিছু নামিয়ে নামিয়ে দেখাতে বলছে সোয়াকে। অনেকগুলো লেহেঙ্গার মাঝে প্রথম কালো ধরলো, পরে মুখটা লটকিয়ে রেখে দিল শান। সাদা একটা লেহেঙ্গা সোয়াকে দেখিয়ে বলল, দেখো তো এটা পছন্দ হয়েছে কিনা। সোয়া বলবে কি শানের কাজে লজ্জা পেয়েছে, বেচারি তাই মুখে তালা মেরে বসে আছে। নীলার সিমিতে মিটমিট করে হেসে যাচ্ছে। আর ঈশান বসে বসে ভাইয়ের কাণ্ড দেখছে। সোয়ার উত্তর না পেয়ে শান নিজেই বলল, বিয়েতে তো আর সাদা পরলে চলবে না, বিয়ের দিন তো লাল পরতে হয়। লাল রঙের লেহেঙ্গা দেখান। কি সব দেখাচ্ছেন? শান কিছুটা ধমকিয়ে বলল। দোকানদার বকার মতো তাকে লাল গোলাপি সব দেখাতে লাগলো। নিজেই সব দেখছে অথচ তাদেরকে বকছে। এই ভেবে দোকানদার বড্ড নারাজ হলো মনে মনে। সোয়াইবার লজ্জা সরিয়ে মিটমিট করে হাঁটছে শানের কাছ থেকে। শান সব ধরনের লেহেঙ্গা দেখেছে সোয়াকে। সোয়া তার মতামত জানাতে কিছুক্ষণ পর সব কাপড়ের নিচ থেকে একটা গাঢ় গোলাপি রঙের অসাধারণ একটা লেহেঙ্গা বেরিয়ে আসলো। সোয়ার শানের চোখ চকচক করে ওঠে। দুজনে একসাথে হাতে উঠিয়ে নেয়। সোয়ার চোখে মুখে উজ্জ্বলতার ছোঁয়া দেখা গেল। সোয়া পুরো লেহেঙ্গাটা দেখে শর্টফটা নিয়ে মন নিয়ে ঠোঁটের কোনো অমায়িক হাসি তুলে বলল, এটাই নিব আমি। শান মাথা নেড়ে সম্মতি জানালো। ইতিরা সবাই এগিয়ে আসে তা দেখার জন্য। সবারই খুব পছন্দ হয়েছে কাপল ওয়েডিং সেট, তাই শেরওয়ানিও ছিল। শেরওয়ানি আর লেহেঙ্গা দুটোই সোয়ার মনে ধরলো। বিয়ের সেট কেনা শেষ। শান সাদা লেহেঙ্গাটা হাতে তুলে মাথা চুলকালো। সোয়াকে আর সুব্রতার সাদা সোয়া এ দেখে তার ইচ্ছে হলো সাদা লেহেঙ্গাটা কিনে দেওয়ার। সবার কাছ থেকে সরে সোয়ার কাছে এগিয়ে এসে হেসে বলল, এটা রিসিপশনের জন্য নাও, এটাও খুব সুন্দর। শান মিহি হেসে দোকানদারের কাছে গেল। কিছুক্ষণ পরে ইমনের আগমন ঘটলো। সবাই কিছুটা রাগারাগি করলো। বন্ধুর জন্য প্রাণ দিয়ে দেয় আর সেখানে শপিং এর শেষ পর্যায়ে এসে পৌঁছালো। শান কিছু বলো না, কারণ শানই বলেছিল আস্তে ধীরে আসতে। সোয়া ইতিকে দেখলে ইতি চোখ ফিরিয়েও তাকাচ্ছে না ইমনের দিকে। সোয়া ইমনকে ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তিত হয়ে বলল, ভাইয়াকে কেমন যেন দেখাচ্ছে ইতু। ভাইয়া অসুস্থ মনে হচ্ছে। কি হয়েছে রে? সোয়ার কথা শুনেই ইতির ভিতরটা স্যাঁত করে উঠলো। অস্থির চাহনি দিয়ে ইমনের দিকে তাকালো। ইমনকে দেখে বুঝে নিল ইমন সত্যি অসুস্থ। চোখ মুখ ফোলা ফোলা আর লাল হয়ে রয়েছে। ইতি চটফটা মন নিয়ে ইমনের কাছে দাঁড়ালো, চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? ইমন মুচকি হাসি দিয়ে বলল, ওই কিছু না, একটু জ্বর এসেছে শুধু। ইতির কান্না পেয়ে গেল। ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে জানালেন না? ইমন মলিন হাসি দিয়ে বলল, নিজের কথা বলেই তোমার শেষ হয় না, আর আমার কথা কখন বলবো? মনে হচ্ছে এখনো তো ব্লক লিস্টে পড়ে আছি। ইতি মনে মনে ধিক্কার জানালো। ইতি জড়ানো গলায় বলল, আর কখনো এমন করব না, আর বিয়ের কথা বলে ঝগড়া করব না আপনার সাথে, প্রমিস। ইমন হেসে বলল, ঠিক আছে বাবা, আমি এখন সুস্থ তাই তো এসেছি। এখন কান্নাকাটি বন্ধ করো, চলো শপিং করি।
ইতির নাক টেনে ইমনের হাত জড়িয়ে ধরে। ইমন মুচকি হাসি দিল। সবাই শপিং শেষ করলো একে একে। সবার বলতে সবাই বিয়ের জন্য তাদের স্বর্ণ শপিং করে নিয়েছে, এখন শুধু টুকিটাকি কিছু জিনিস ছিল। তামিম নিজের জন্য শপিং করলে সোহা আবারও তাকে শপিং করে দিল। আর নাইসার জন্য বিয়ের সাথে ম্যাচিং করে একটা প্রিন্সেস ড্রেস নিয়েছে। শপিংয়ের কাজ শেষ হতেই সবাই এবার রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা করলো। এসেছে তো কম হয়নি, দুপুরে বেরিয়েছিল, এখন রাত হয়ে গিয়েছে। সবাই গল্প করতে করতে শপিংয়ের সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সোয়া চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তার খিদে পেয়েছে তাই কথা বলছে না। নিচে নেমে এদিক ওদিক তাকাতুকি করতে করতে হাঁটছিল। হঠাৎ তার পাশে দাঁড়ানো লোকটার দিকে চোখ পড়লো তার। সোয়া চমকে বাঁ পাশে থাকা শানের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে গেল। লোকটাও সোয়ার দিকে তাকিয়েছিল। সোয়াকে এভাবে থাকাতে দেখে ব্রুকুচকে দাঁড়িয়ে যায়। শান সোয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, দাঁড়িয়ে গেল কেন? সোয়া আতঙ্কিত চোখে শানকে ইশারা করে লোকটাকে দেখালো। শান ব্রুকুচকে দাঁড়িয়ে রইল। লোকটা ইতিমধ্যে শান আর সোয়াকে চিনতে পেরে গিয়েছে, তাই ভয় পেয়ে সোয়াকে সজোরে ধাক্কা দিয়ে দৌড়াতে লাগলো। সোয়া শানের বুকের উপর পড়ে নিচে পড়ে গিয়েছে। সকলের সবকিছু বুঝে উঠতে সময় লেগে গেল। সোয়া পেটে ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। শান কোনো রকমের নিজেকে সামনে উঠে সোয়াকে নিয়ে অস্থির হয়ে গেল। সবাই ছুটে আসে সোয়ার কাছে। শানের উপর পড়লেও সোয়ায় বেশি ব্যথা না পেলেও ভালোই ব্যথা পেয়েছে। শান সোয়াকে নিয়ে অস্থির হয়ে গেল। সোয়াকে আগলে অস্থির কণ্ঠে বলে ওঠে, বেশি ব্যথা করছে সোহা? এত কেয়ারলেস কেন লোকটা? এভাবে কাউকে ধাক্কা দেয়? শানের রাগে রিরি কণ্ঠস্বর। সোয়া ব্যথা নিবারণের যথেষ্ট চেষ্টা করে দাঁতে দাঁত চেপে কাতরাতে স্বরে বলে ওঠে, ওই লোকটাই আমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল, আপনাকে দেখানোর আগেই ধাক্কা দিয়ে পালিয়েছে। শান সহ প্রত্যেকে প্রচন্ড পরিমাণে চমকে গিয়েছে। শান কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে হঠাৎ সোয়াকে ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। নীলা আর সিমি ছুটে এগিয়ে এসে সোয়াকে ধরে নেয়। ইমনও শানের পিছনে দৌড়ে গেল। সবাই ব্যস্ত হয় সোয়াকে নিয়ে। ব্যথায় সোয়ায় চোখে পানি চলে এসেছে। সোয়াকে ধরে নিচে থেকে উঠিয়ে বসালো। সামির ছুটে গিয়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। সোহার পানি খাইয়ে দিয়ে চোখ মুখে দিয়ে দিল, কিন্তু তাও সোয়া শান্তি পাচ্ছে না। ব্যথায় কাতরে যাচ্ছে আর কাঁদছে। ঈশান দৌড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে মেডিসিন নিয়ে এলো। নীলার কাছে দিয়ে বলে, এটা খাওয়াও, ব্যথা কমে যাবে কিছুক্ষণ পর। নীলা সোয়াকে খাইয়ে দেয়। সোয়াকে কোনো রকমে বাইরে এনে গাড়ির সিটে বসিয়ে গাড়ি খুলে রেখে দেয়। সোয়া সিটে বসে মাথায় ছটফট করতে থাকে। ঈশান শানকে ফোন করতে যাচ্ছিল, তখন শান আর ইমনকে ছুটে শপিং মলের দিকে যেতে দেখে এগিয়ে এগিয়ে ডাকলো। শান দৌড়ে এখানে এসে পড়ে। ইমন হাঁপানো স্বরে বলে উঠল, পালিয়ে গিয়েছে, ধরা অসম্ভব, তবে আমি কালই ফোর্স লাগাবো। শান অস্থির গলায় শুধল। সোহা কোথায়, কেমন আছে এখন? সিমি আর একসঙ্গে দেখালো সোয়াকে। শান দ্রুত পায়ে এগিয়ে গেল। তামিম সোয়ার কাছে দাঁড়িয়ে বাতাস করছিল। শানকে দেখে সে সরে দাঁড়ায়। শান সোয়াকে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? এখনো চিনচিন ব্যথা করলেও প্রকাশ করলো না, ধীর গলায় বলল, ভালো, খিদে পেয়েছে আমার। চিন্তার মাঝেও শান ফিসলে হাসি দিল সোয়ার কথায়। শান ঈশানকে বলল, ভাইয়া, সোহান নাকি খিদে পেয়েছে? ঈশান বলল, তাহলে আমরা বাড়ি চলে যাচ্ছি, তুই শুয়াকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ড্রপ করে দিয়ে আসিস। কেন ভাইয়া, তোমরাও চলো, একা একা যাব না আমি। শানের জোড়াজুড়িতে সবাইকে যেতে হলো। সবাই শানদের আলাদা টেবিলে বসিয়ে অন্য টেবিলে গিয়ে বসেছে। খাবার অর্ডার করলে কিছুক্ষণ পর সবাইকে খাবার সার্ভ করে দিয়ে যায়। সোয়া মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে আর শান সোয়ার বরবার বসে সোয়াকে দেখে যাচ্ছে। ব্যথা কিছুক্ষণ কেঁদেছিল, তাতেই চোখ মুখ ফুলে রয়েছে। খেতে খেতে সোয়ার শানের দিকে চোখ পড়তেই শানকে এভাবে তাকিয়ে দেখে লজ্জা পেয়ে গেল। সোয়া খাওয়া বন্ধ করে বসে আর হাত কসলাতে কসলাতে মনে মনে ভাবে, এভাবে তাকিয়ে রয়েছেন কেন দিনি? আমার তো আনইজি ফিল হচ্ছে। এভাবেই তাকিয়ে থাকলে খাওয়া হবে না আর আজকে। শান সোয়াকে বসে থাকতে দেখে বলে, কি হলো, খাচ্ছ না কেন? সোয়া আমতা আমতা করে বলল। আপনি খাচ্ছেন না যে? শান ফিসলে হাসি দিয়ে বলে, আমার জন্য তুমি খাওয়া বন্ধ করে রেখেছো? তোমার তো খিদে পেয়েছে, তুমি খাওয়া কন্টিনিউ করো, আমি খাচ্ছি। শানকে খেতে দেখে সোয়াও খাওয়া শুরু করে আবার। শান খেতে খেতে আর চোখে সোয়াকে দেখে এক পর্যায়ে বলে উঠল, যেই লোকটা তোমাকে ছুরি মেরেছিল তার সম্পর্কে ইনভেস্টিগেশন করেছি আমাদের টিম নিয়ে, যার মাধ্যমে জানতে পেরেছি সে একজন অনেক বড় গ্যাংয়ের লোক। তারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে এবং অনেক অনৈতিক কাজ করে থাকে। আমরা লোকটার ব্যাপারে অল্প স্বল্প জানতে পেরেছিলাম, কিন্তু পরে আমি ডিপার্টমেন্টকে জানানোর পর তারা আমাকে সব জানিয়েছে সেই গ্যাং সম্পর্কে। ডিপার্টমেন্টের পুলিশরা চুপি চুপি সেই গ্যাংয়ের লোকজন সেজে কাজ করে, কিন্তু যখন গ্যাংয়ের লোকজন তাদের চিনে ফেলে তারা বিপদের সম্মুখীন হয়ে কোনো রকমে বেঁচে ফিরে আসে। ডিপার্টমেন্ট থেকে এখন এই কেসটা আমি নিজের হাতেই নিয়েছি।
সেটা কেউ জানে না, তাই আমরা সাইলেন্টলিভাবে আমাদের সব কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি তাদের ধরতে পারবো। শান কথা শেষ করে সোয়ার দিকে তাকাতেই দেখে সোয়া অবাক হয়ে হা করে তাকিয়ে রয়েছে। শান ভ্রু কুচকে বলল। কি হলো, এভাবে কি দেখছো? সোয়া অবাক স্বরে বলে। এত বড় গল্প হয়ে গেল, কিন্তু আমাকে ছুরি মারা হয়েছিল কেন? সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরেছি সেখানে কোনো মিটিং করতে এসেছিল, আর কাজ শেষ হওয়ার আগেই এক ওয়েটার তাদের কথা শুনে চিৎকার করে সবাইকে ডেকে বলে দেয়। একজন আগেই পালিয়ে গেলেও সেই লোকটাকে তারা ধরে ফেলেছিল, কিন্তু তাকে কিছু করার আগেই ছুরি বের করে তাদের ভয় দেখিয়ে বেরিয়ে গিয়েছিল। রেস্টুরেন্টের লোকরা তাও চেষ্টা করেছিল তাকে ধরার, তাই সবাইকে থামানোর জন্য তোমার উপর ছুরি চালিয়েছিল। সোয়া চোখ বড় বড় করে বলল। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। শান সোয়ার রিয়াকশন দেখে আলতো হেসে বলল। এবার খাওয়া শুরু করো, বাসায় যেতে হবে তো। সোয়া মাথা নেড়ে খাওয়া শুরু করে, তবে শান্ত চিন্তিত হয়ে বলে, কারণ তাদের এই গোপন মিশনের কথা কেউ জানে না। যদি সেই গ্যাংরা এই খবর কোনোভাবে খুঁজে বের করে জানতে পারে, তাহলে সোয়ার উপর বিপদ আসবে, কারণ শানের সাথে প্রত্যেকবার সোয়াকে দেখেছিল সেই লোকটা। ভাবতে ভাবতেই খাওয়া শেষ করে ওঠে। সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সোয়ার এদিকে ড্রপ করে দিতে চাইলে তারা না করে দেয়, তাদের গাড়িতে নিয়ে একাই চলে যায়। চোখের পলকে দিনগুলো কেটে গেল। দেখতে দেখতে আজ সোয়ার গায়ের হলুদ এসে পড়েছে। দুই বাড়িতেই গম গম করছে মানুষে। সবার চিৎকার চেঁচামেচি উৎফুল্লতা দেখে এটা বিয়ের বাড়ির আমেজ বলে মনে হচ্ছে। সোয়া বাড়ির ছাদে রেলিং ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। চোখে তার অশ্রুকণা জল করছে বারবার। পায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে টমির হাড়ভাব দেখে বোঝা যাচ্ছে সেও সোয়ার অনুভূতিগুলো বুঝতে পারছে। টমিও বুঝতে পারছে কাল সোয়ার সে তার বাড়ি থেকে চলে যাচ্ছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? সেদিনই তো অষ্টম শ্রেণীতে পরীক্ষায় প্রথম হয় সোয়া তার বাবার কাছে আবদার করেছিল তার জন্য ছাদে দোলনা করার জন্য, কিন্তু কাল তাকে তার বাড়ির দোলনা বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে। সোয়া ধীরে পায়ে হেঁটে গিয়ে দোলনায় আসন পেতে বসে পড়ল। নাক টেনে চোখের পানি মুছে নিল। টমিও তার পিছু পিছু এসে দোলনার এক কোণে বসে থাকে। সোয়াকে খুঁজতে খুঁজতে ইতি ছাদে এসে পড়েছে। সোয়াকে দেখে সোয়ার পাশে এসে বসলো। আর সোয়া শুধু তাকিয়ে তাকিয়ে সব দেখছে আর নির্জীব স্তব্ধ হয়ে রয়েছে। ইতি সোয়ার অবস্থা বুঝতে পেরে সোয়াকে ঝাপটে জড়িয়ে ধরলো। সোয়া আবেগে আপ্লুত হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ইতি জড়ানো গলায় বলে, আমাদের সোহা পাখিও কি সবার মতো এভাবে কেঁদে কেঁদে শ্বশুরবাড়ি যাবি? তুই না বলেছিলি কত নাচ গান করবি নিজের বিয়েতে, আর এখন বসে বসে কাঁদছিস? এটা কিন্তু ঠিক না। সোয়া কাঁদতে কাঁদতে বলল, আমি যাবো না রে কোথাও। তুই সবাইকে বলে দে না আমি এই বিয়ে করব না। ইতি কান্নার মাঝে হেসে দিয়ে বলে, ধুর বোকা, বিয়ে তো করতেই হবে, কালকে না করলেও পরশু। এমন সময় সবার জন্যই আসে। কাঁদিস না, নিজেকে সামলে নে। আঙ্কেল আন্টিও এবার ভেঙে পড়লে সামলানো মুশকিল হবে। সোয়া নিজেকে সামলে নিল। কান্না বন্ধ করে ইতির হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে থাকে। কিছুক্ষণ দুজন বসে থাকার পর ইতি সোয়াকে দেখে বলে, এভাবে কতক্ষণ বসে থাকবি? হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, চল তৈরি হবি। সোয়া মাথা উঠিয়ে বলে। কিন্তু হলুদ তো আগে ওই বাড়িতে হবে, তাই না? ইতি কপাল চাপড়ে বলে, হায় রে, আগে পরে যখন হোক না কেন, তোকে তো হলুদের জন্য তৈরি করতেই হবে নাকি? তুই কি ভাবছিস হলুদের 2 মিনিট আগে তোকে তৈরি করানো হবে? চল তাড়াতাড়ি, শান ভাইয়াকে দেখতে হবে তো, তার বউকে হলুদ সাজে কেমন লাগছে। শানের কথা তুলতেই সোহার গাল দুটো লাল আকার ধারণ করে। ইতি মিটমিট হেসে বলে, হায় হায়, সোহামণিও আজকাল লজ্জা পায়। কি দিন দেখতে হচ্ছে আমাকে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। ইতি সোয়াকে টেনে নিয়ে গেল। ইতি শানকে হলুদের স্টেজে নিতে না নিতেই তার ভাই ভাবি এমন সহ সব কাজিনরা তাকে হলুদ দিয়ে ভূত বানিয়ে ফেলেছে। প্রায় কয়েক ঘন্টা পর তাদের হলুদের উৎসব শেষ করে শান রুমে চলে আসে। শান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই ইমন আসলো রুমে। কাঠের উপর ধূপ ধাপ করে কাত হয়ে শুয়ে পড়লো। শান টাওয়াল দিয়ে ইমনের পিঠে বাড়ি দিয়ে বলল, কিরে, এভাবে বিছানায় উঠে কেউ? যা ফ্রেশ হয়ে আয়। ইমন কিছুক্ষণ গড়াগড়ি করলো বেডে। শান ছোট ছোট করে বলে, তোকে বেড থেকে উঠতে বললাম আর তুই গড়াগড়ি করছিস? ইমন আড়মোড়া ভেঙে উঠে বসলো। হাই তুলে বলল, আচ্ছা হানিমুনে কোথায় যাচ্ছিস রে? শান ইমনের মাথায় চাটা মেরে বলল, তোর বাড়িতে তৈরি রাখিস সব কিছু। ইমন মুখ বাঁকিয়ে বলে, দূর মামা, বল না কোথায় যাচ্ছিস? শান আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে বলে, কোথাও না, সোহা কোথাও যেতে চাইলে নিয়ে যাব, না হলে তোর বাড়িতে হানিমুন করব, এটা নিশ্চিত থাক। ইমন মুখ বাঁকালো। নিচে থেকে ইমনের ডাক পড়ে। ইমন বেরিয়ে যাওয়ার আগে শান ইমনকে আটকে বলল, শোন ভাই, সোহার কয়েকটা ছবি পাঠিয়ে দিস আমার কাছে প্লিজ, না হলে কিন্তু আমাকেও চলে যেতে হবে সেখানে। ইমন বাঁকা এসে বলল,
কাকে ভয় দেখাস, পুলিশকে নাকি তোর বন্ধুকে? ছবি দিলেও আর না দিলেও যে তুই যাবি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ইমন চোখে সানগ্লাস লাগিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। শান ফোন নিয়ে সোয়াকে মেসেজ করলো। সিমি দুই পক্ষে হাওয়ায় তাদের গায়ের হলুদ আগে শানদের বাড়িতে হয়ে তারপর সোয়াদের বাড়িতে হচ্ছে, যাতে সিমি দুই বাড়িতেই থাকতে পারে। সিমি, সামির, ইমন, নাইসাই সহ আরও কয়েকজনের মধ্যে কাজিন সোয়াদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সোয়ার হলুদের সাজগোজ শেষ হওয়ার পর ক্যামেরাম্যানের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে ছবি তুলতে তুলতে। সোয়া এবার বিরক্ত হয়ে বলে উঠল, আর কতক্ষণ লাগবে ভাইয়া? একটু শান্তিতে বসতে দেবে কবে? ক্যামেরাম্যান থতমত খেয়ে বলল, না ম্যাম, সব কাজ শেষ, তবে আপনি চাইলে আরও ছবি তুলতে পারি। সোয়া রেগে দাঁতে দাঁত চেপে বলল। আপনার বউকে এনে ছবি তুলতে থাকেন। সোয়া হন হন করে নেমে গেল স্টেজ থেকে। ক্যামেরাম্যান মুখটাতে তেতো করে রেখে দেয়। ইতি দৌড়ে সোয়ার পিছু পিছু গেল। সোয়া মুখ ফুলিয়ে একটা চেয়ারে বসে পড়ে। ইতি এসে বলল, কি হয়েছে তোর? বিয়েতে কেউ এমন করে? সোয়া ঠোঁট উল্টে বলে, ধুর, আমার একদমই এসব ভালো লাগছে না। বিয়ে এত নিরামিষ নিরামিষ হয়? ইতি কপাল চাপড়ে বলে, হায় রে, তুই নিরামিষ কোথায় দেখছিস? আমি তো সবাই এত চেঁচামেচির জন্য শান্তিতে বসতেই পারছি না, আর তুই নিরামিষ বলছিস? সোয়া চারপাশে চোখ বোলালো। সোয়ার মা, বাবা, যত আত্মীয় পরিবেশী যা রয়েছে সবাই এসেছে। সোয়ার সব কাজিনরা বিয়ের আনন্দে মেতে রয়েছে। তাও তার কিছুই ভালো লাগছে না, সব কিছুই বিরক্ত লাগছে। সোয়ার কানে গাড়ির হর্নের শব্দ আসতেই সোয়া তাকিয়ে দেখে ওই বাড়ির গাড়িটা এটা। সিমি এসে বুঝতেই সোয়া এদিকে নিয়ে সেখানে ছুটলো। সবাই অবাক হয়ে দেখতে থাকে সোয়াকে। সোয়া স্টেজে রেখে এখন ঘুরঘুর করছে। গাড়ি থেকে সিমিরা একে একে সবাই নামতেই সোয়া গিয়ে আগে নাইসাকে কোলে তুলে আদর করতে থাকে। ইতি হতাশার সাথে বলে, তোমার বোনের নাকি ভালো লাগছে না, সব কিছুই তার নিরামিষ লাগছে, তাই ক্যামেরাম্যানকে ধমকিয়ে ধমকিয়ে চলে এসেছে। সোয়া নাক ফুলিয়ে বলে, বিয়েটা তো আমার ডাকি, ওদের সমস্যা কোথায়? আমার যা ইচ্ছে তাই করবো আমি। সিমি ধমকিয়ে সোয়াকে নিয়ে স্টেজে বসিয়ে দিল। সোয়া এবার নাইসাকে তাকে পাশে বসিয়ে থাকে। নাইসা সোয়ার গায়ের সাথে লেপটে বসে থাকে। হলুদের অনুষ্ঠান শুরু হতে একে একে সিমিরা সবাই হলুদ লাগালো। ইমন একবার সামিরের সাথে গেলেও আরেকবার ইতিকে টেনে নিয়ে গেল। হাত ভরা হলুদ নিয়ে সোয়ার গালে লাগাতেই নিল। সোয়া চেঁচিয়ে বলল, একদম এসব করবেন না ভাইয়া, আপনার বিয়েতে কিন্তু ছাড়বো না আপনাকে। ইমন দাঁত কেলিয়ে বলল, আমিও তো চাই যেন না ছাড়ো আমাকে, শালি আদি গড়ওয়ালি বলে কথা, আই ডোন্ট মাইন্ড। কথা বলতে বলতে সোয়াকে হলুদ দিয়ে ভূত বানালো। ইতিও হাতে হলুদ নিয়ে সোয়ার গালে আর হাতে দিতে দিতে বলে, আমার বেস্টুকে আমি ভালো করেই হলুদ না লাগালে তো বিয়েই হবে না, ভালো করে হলুদ দিতে হবে, অনেক ভালো করে। সোয়া কাদো কাদো চেহারা নিয়ে বসিয়ে থাকে। নাইসা সোয়াকে দেখে খিলখিল করে হাসতে থাকে। চারপাশে সবাই হাসতে থাকে তাদের দেখে। একে একে বাড়ির আত্মীয় স্বজনরা হলুদ দিতে এগিয়ে যায়। এতে সোয়ার পাশে থাকছে, সবসময় কোনো সমস্যা হলে দেখবে। এত ব্যস্ততার মাঝেও তার চোখে ইমনের থেকে সরেনি। ইমনকে এক মেয়ের সাথে কথা বলতে দেখে রণচণ্ডী রূপ ধারণ করে। এতে তার কাছে যেতে যেতে দাঁত কিরমির করতে করতে বিড়বিড় করে বলে, অসভ্য, এটাকে নাকি আমি ভালোবেসেছি। আমার সাথে কথা বলার সময় থাকে না তার, আর সে এখন অন্য মেয়েদের সাথে লেগে রয়েছে। ইতি ইমনের কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটা বলে ওঠে, কি গো, তোমার চোখ মুখ লাল হয়ে আছে কেন? রেগে আছো নাকি? লজ্জা পেয়েছো? ইমন মজার স্বরে বলে, হ্যাঁ, মনে হচ্ছে লজ্জাই পেয়েছে আপনাকে দেখে। মেয়েটা অবাক হয়ে বলে, ও মা, আমাকে দেখে কেন লজ্জা পাবে? আমি এমন কি করলাম শুনি? ইমন আর চোখে ইতির দিকে তাকিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে বেশি সুন্দর লাগছে তো তাই। হয়তো ভাবছেন আপনি এত সুন্দর কিভাবে হয়েছো, সেটাই বোধহয় জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছিল। মেয়েটা লজ্জায় লাল নীল হতে শুরু করে। লজ্জায় মাথা নিচু করে বলল, কি যে বলো না তুমি, লজ্জা করছে অনেক আমার। কিন্তু তুমি বুঝলে কি করে ও কি বলতে চাই? ইতি এবার বাঁকা হাসি দিল। সুযোগের সদ্ব্যবহার সব সময় প্রযোজ্য প্রত্যেকের জন্য। ইতি মনে হাত জড়িয়ে ধরে বলল, আরে আমার ভালোবাসার মানুষ আমার মনের কথা বুঝবে না তো আর কে বুঝবে শুনি? মেয়েটা আকাশ থেকে ধূপধাপ করে পড়ল। হতবাক স্বরে ইতিকে বলল, বলে, তোমার কে হয় ও? ইতি লজ্জা আমাকে হাসি দিয়ে বলল, আমার বয়ফ্রেন্ড, ইনশাআল্লাহ কয়েকদিন পর বিয়েও হবে। মেয়েটা মুখটা একেবারে ছোটখানি হয়ে গেল। মেয়েটা দুটো কথা বলে কোনো রকমে পালিয়ে গেল। ইতি ইমনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই ইমন আমতা আমতা করে বলল, আমি কিছু করিনি, আসার পর থেকে পিছু লেগেছিল, তারপর ভাবিকে ডেকে এনে কথা বলা শুরু করলো, তারপর ভাবিও চলে গেল। এই মেয়ে যায়ও না। ইতি আর কিছু বলো না, কারণ মেয়েটাকে ভালো করে চিনে। সোয়াদের প্রতিবেশীর মেয়ে। 2 দিন পর পর বয়ফ্রেন্ডদের সাথে ব্রেকআপ, পরে আর নতুন নতুন খুঁজে নেয়।
সুন্দর ছেলে দেখলে বাদুরের মতো গলায় ঝুলতে চায়। হঠাৎ ইতির সামনে তার বাবা এসে দাঁড়ালো। ইতি চমকে যায় তাকে দেখে। ইতির বাবা জিজ্ঞেস করলো, এখানে কি করছিস? ইতি ঘাড় ঘুরিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুচকে এসে তাকিয়ে রয়েছে। ইতির বাবাকে সুন্দর করে সালাম দিয়ে বলল, একটু কথা বলছিলাম আর কি আঙ্কেল। ইতির বাবা সালামের উত্তর দিয়ে ইমনের সাথে টুকটাক কথা বলতে থাকে। তারা কথা বলতে বলতে এক পর্যায়ে হাসি শুরু করে। ইতি সব ঠিক বুঝতে পেরে ব্যস্ততায় সরিয়ে যায় সেখান থেকে। হলুদের সব কাজকর্ম শেষ হতে সোয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অনেক রাত হয়ে গিয়েছে প্রায়। সিমিরা চলে গিয়েছে কিছুক্ষণ আগে। সোয়া শাওয়ার নিয়ে বেরিয়ে আসতে ইতি কড়া কড়া গলায় বলে, এই চুল শুকিয়ে ঘুমাবি, না হলে খারাপ হবে বলে দিলাম। জ্বর উঠলে আমার আর রক্ষে থাকবে না। সোয়া হাই তুলে বলে, আমার অনেক ঘুম পেয়েছে তো, আমি কিছু করতে পারছি না। সোয়া ব্ল্যাঙ্কেট টেনে ধূপ ধাপ করে ঘুমিয়ে পড়লো। কিন্তু ইতি থাকতে তা অসম্ভব ব্যাপার। ইতি টেনে সোয়াকে উঠিয়ে হাতে হেয়ার ড্রায়ার ধরিয়ে ওয়াশরুমে ঢুকিল। সোয়া চেঁচিয়ে চেঁচিয়ে ইতিকে বকা শুরু করলো। শয়তান মহিলা, কোনোদিন বিয়ে হবে না তোর। একটা নিষ্পাপ মেয়ের ঘুম ভাঙিয়েছিস তুই, কোনোদিন ভালো হবে না তোর। দেখবি ইমন ভাইয়া অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তোকে বরখাস্ত করে। উল্টোপাল্টা প্রলাপ বকতে থাকে আর চুল শুকাতে থাকে। কোনো রকমে অর্ধেক চুল শুকিয়ে ইতিকে বক 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 করতে ঘুমিয়ে গেল সোহা। ইতি ফ্রেশ হয়ে এসে রুমে লাইট অফ করে বেরিয়ে গেল রুম থেকে। এখনও নিশ্চিন্তে ঘুমানো যাবে না, বাড়িতে মেহমানদের জায়গা ঠিক করে দিয়ে আসতে হবে। শান মইবে কোনো রকমে সোয়ার রুমের বারান্দায় এসে পৌঁছালো। বারান্দার দরজা খোলা থাকায় সহজে ঢুকে গেল শব্দহীন পায়ে। সোয়া ইতিমধ্যে ঘুমে তলিয়ে গিয়েছে। শান হাঁটু গেড়ে সোয়ার মুখোমুখি হয়ে বসলো। নিজের হাতে থাকা একটু হলুদ সোয়ার গালে লাগিয়ে দিল। সোহা সাথে সাথে কেঁপে হয়ে ওঠে ঠান্ডা হলুদের ছোঁয়া পেয়ে। শান আলতো এসে সোয়ার হাত ধরে উল্টো পাশে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধীর ধীর গলায় বলে, কালকে আমি আমার ভালোবাসাকে নিজের করে পাবো, তারপর আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। আগে কথা বলার জন্য যেই অজুহাত খুঁজতে হতো সেটাও করতে হবে না। তুমি চাইলেও এখন আমার, না চাইলেও আমারই। আমার জীবনের বাকি প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে চাই। আমার আধারে তুমি হয়ে থাকবে আমার হৃদয়ে। আজ শান আর সোয়ার বিয়ে। সকাল সকাল থেকেই বাড়িতে হইচই শুরু হয়েছে। সোয়ার মা বাবা আর ইতির মা বাবা সব কিছু দেখছে বলা যায়। সোয়ার বাবার কোনো ভাই নেই, তাই দেখার মধ্যে ইতির বাবাই তার একমাত্র বন্ধু রয়েছে, আর বাকিরা তো রয়েছে আত্মীয়তার পরিচয়ে। ইতির মা তার কাজের ব্যস্ততার মাঝে সোয়াকে উঠিয়ে দিয়ে গেল। ইতি অনেক রাতে ঘুমিয়েছে, এখন ডাকলেও কাজ হবে না। সোয়া নিজে তাকে টেনে হিস্ট্রি ডেকে তুলবে, তাই আর ডাকার প্রয়োজন মনে করলো না। সোয়া ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে মিররের সামনে দাঁড়ায়। চোখ খুলে নিজের গালে হলুদ দেখে সোয়া অবাক হয়ে যায়। ইতি ঘুমে কাতর, সেদিকে পাত্তা না দিয়ে সোয়াকে ইতি ডাকতে ডাকতে বলে, ইতি দেখ তো আমার গালে হলুদ কিভাবে এসছে। আমি তো রাতে শাওয়ার নিয়ে ঘুমিয়েছিলাম, রাতে তো ছিল না হলুদ, এখন কিভাবে আসলো? তুই দিয়েছিস নাকি? ইতির নড়চড় না দেখে সোয়ার ইতির কাছে গিয়ে ধাক্কাতে ধাক্কাতে ঘুম থেকে উঠলো। ইতি সোয়াকে কুশন দিয়ে বাড়ি মেরে বলে, দূর, দৌড়ে গিয়ে মর পাগলি, একটু ঘুমাতেও দিচ্ছিস না আমাকে। সোয়া চোখ গড়বড় করে অবাক হয়ে বলল, কি বললি তুই আমাকে? আমি পাগল নি, তুই শাকচুন্নি, ঘুম থেকে ওঠ বলছি। সোহা টেনে টেনে ইতিকে ঘুম থেকে উঠালো। ইতি উঠে বসে সোয়ার চুল টেনে দাঁতে দাঁত চেপে বলে, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস, আজ আর এখনো ঠিক হলি না। সোয়া দাঁত কেলিয়ে বলল, আমি ঠিক হয়ে গেলে তোমাদের জ্বালাবে কে? আর সোহা তো সোহাই, সোহা বদলাবে না কখনো। এবার বলো আমার গালে এত হলুদ এসছে কি করে? ইতি সোয়ার মুখ ধরে চোখ ছোট ছোট করে এদিক ওদিক থেকে দুষ্ট হাসি দিয়ে বলল, আমার কি মনে হচ্ছে বলতো, রাতে তুই ঘুমানোর পর সান ভাইয়া চুপি চুপি এসে তোকে হলুদ লাগিয়ে দিয়েছে। আহা, কত রোমান্টিক আমার দুলা ভাইটা। সোয়া খেপে বলে, তুই মজা করছিস আমার সাথে? ওনার কি আর কাজ নেই রাত বিরাতে আমাকে হলুদ লাগিয়ে দিয়ে যাবে? ইতি সোয়ার গাল টিপে বলে, হলুদ লাগিয়ে যেতে পারে, আমার কথা তো সত্যিও হতে পারে। হবু বউকে একটু হলুদ ছোঁয়ানোর ইচ্ছা তার জাগতেই পারে, অসম্ভব কিছু তো নয়, তাই না? সোয়া ভাবনায় পড়ে গেল। ইতি সোয়াকে ভাবনায় রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে শানসি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। তার নিজের বিয়েতে সে নিজেই তদারকি করছে সবকিছু। ঘুরে ঘুরে বাড়ির ডেকোরেশন দেখছে, বাকি সবকিছু ঠিক রয়েছে কিনা সবই দেখছে। মুশফিক চৌধুরী শানের কাজকর্ম দেখে বিরক্ত হয়ে বলল, মনে হচ্ছে আমরা বাড়ির লোকজন সব মরে গিয়েছি, আমরা তো সবই দেখছি, তুমি আবার এসব করছো কেন? অন্য কাজ করো, গিয়ে যাও। শান মুখ ছোট করে বলল, আর কি করবো বাবা, বিয়ের দিন তো আর থানার কাজ করব না, ছুটি নিয়েছি তো, তাই আর কোনো কাজ নেই। মুশফিক চৌধুরী মুখ দিয়ে শ্বাস ফেলে বিরক্তর চেহারা নিয়ে চলে গেল। শান তামিমের পাশে সোফায় গিয়ে বসলো। তামিম সোফায় বসে বসে ঘুমাচ্ছে।
সোয়ার বাড়ি থেকে এসে রাতে সবগুলো ছেলে ভোর রাত পর্যন্ত নাচ গান করেছে। বলতে গেলে ব্যাচেলর পার্টি ছিল। শান তামিমের চোখে মুখে পানি দিয়ে বলতে থাকে, কিরে তামিম, সোহাকে বিয়ে করে বাসরও করে ফেললাম, আর তুই এখনো ঘুমোচ্ছিস? এই তোর ক্রাশের প্রতি ভালোবাসা? ছি ছি ছি। আধো ঘুমে শানের কথা কানে ঢুকতেই তামিম হুড়মুড়িয়ে বসে বলতে থাকে, কি বলছো কি ভাই? আমি এত ঘুমিয়ে আছি। তোমাদের বিয়ে কখন হয়েছে? আমাকে ডাকনি কেন তুমি? তামিম শানকে ভাবলেশীন ভাবে বসে থাকতে দেখে মুখ কুঁচকে বলল, তুমি মিথ্যা বললে কেন? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন? শান ধমকে বলল, ভাঙাবো না তো আর কি করব? এটা বিয়ে বাড়ি, সবগুলো ছেলে মরার মতো ঘুমাচ্ছে এখনো। আর দেখ তাকিয়ে, মেয়েরা সেই সকালে উঠেই সাজগোজ শুরু করে দিয়েছে। তামিম সোজা হয়ে বলল, হ্যাঁ, তোমারই তো বিয়ে, তুমিও গিয়ে একটু সেজে নাও। শান বিড়বিড় করে বলে, থাক, আমি ছেলে হয়ে সাজলে মেয়েদের আর খোটা দিতে পারবো না তাদের মেকআপ নিয়ে। তাছাড়া আমার আর সাজের কি দরকার? আমি কি সুন্দর না নাকি? এবার গিয়ে ছেলেদেরকে ডেকে তোল, কোথাও না ঘুমিয়ে কাজ করবে, কিন্তু মহাশয়রা ঘুমাচ্ছে। শানের কথা শুনতে শুনতে সিঁড়ি দিয়ে নেমে আসে সবাই। ঈশান শার্টের হাতা উপরে পড়তে পড়তে শানের পাশে এসে বসল। স্বামী সহ সব কাজিনরা যা আসে সবাই ঘুমে ঢুলতে এসে বসে। ইমন হাই তুলে বলল, রাতে যে এত বড় হেল্প করছি সেটা পাওনা দিয়েছিস? শান পা নাচাতে নাচাতে বলল, কিসের পাওনা? হাত পা দেখেছিস? 2 ঘা বসিয়ে দেব, তখন সব পাওনা পেয়ে যাবি। ঈশান ভ্রু কুঁচকে বলল, কিসের পাওনা? কি করেছিস তোরা? ইমন জায়গা থেকে উঠে এসে ঈশানের কাছে আসলো বলার জন্য। তা দেখে শান এক লাফে উঠে গেল। ইমনের কাছে গিয়ে ইমনকে দূরে নিয়ে সাবধান করে বলল, ভেবে চিন্তে কাজ করবি কিন্তু, না হলে খবর আছে তোর। ইমন মুখ বাঁকিয়ে বলল, শোয়ার বারান্দায় মই ধরার বদলে কোনো পাওনা দিয়েছিস তুই আমায়, আর বলছিস ভেবেচিন্তে কাজ করতে? শান ভ্রু কুঁচকে বলল, তুই তো জাস্ট মই ধরেছিস, তাও কয়েক মিনিটের জন্য। তোর হলুদের সময় আমি কয়েক ঘন্টা পাহারা দেব তোকে। ইমন খুশি হয়ে বলে, এই না হলো আমার বন্ধু। ওহ, এই ব্যাপার তাহলে। শান আর ইমন চমকে পিছনে তাকায়। সামির আর ঈশান সবই শুনে ফেলেছে। শান অগ্নি দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। ইমন অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে। সামির বলল, তোরা কি রে? আমি নিজের বিয়েতে এমন কিছু ভাবিনি, আর তুই আমার ভাই হয়ে এত ফাস্ট। এবার তোর মনে হচ্ছে তোকে আমার আগে বিয়ে দেওয়া প্রয়োজন ছিল, তাহলে কিছু শিখতে পারতাম। ঈশান স্বামীর মাথা চাটা মেরে বলল, ছাগল, তোর বিয়ে হয়ে গিয়েছে, এখন এসব বলে নিজের মান সম্মান কাটছিস কেন? তবে শানকে নিয়ে আমার সন্দেহ আছে। আমার কেন যেন মনে হয় বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ নয়। ঈশানের সন্দেহী কণ্ঠ শুনে শান ঢোক গিল। তখনই শাহনাজ বেগম ডাকলো শানকে। শান আলতো এসে বলল, আমি যাচ্ছি। শান কোনো রকমে পালিয়ে গেলেও ঈশান আর সামির ইমনকে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে নাইসাও আসলো। দৌড়ে ঈশানের আঙুল ধরে ঝাঁকিয়ে বলল, পাপা, মামুনি অসুস্থ, মাম্মা ডাকছে তোমাকে। সামির ভ্রু কুচকে যায়। সিমির কি হয়েছে হঠাৎ? সামির ছুটে চলে যায়। ঈশান ও ইমনকে ছেড়ে নাইসাকে নিয়ে গেল রুমে। সিমির হাত পা করছিল নীলা আর সামিরের এক ফুফাতো বোন। সামির সিমির পাশে বসতে অস্থির হয়ে বলল, সিমির কি হয়েছে ভাবি? ঈশান আসতে ঈশান বসার জায়গা দিয়ে উঠে দাঁড়ায় নীলা আর বলল, জানি না, কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। সকাল থেকে দুর্বল লাগছিল মেয়েটাকে। সামির অস্থির হয়ে পড়ে সিমিকে নিয়ে। নীলা সেই মেয়েটাকে বলল, শোনো, মাকে ছাড়া বাইরের আর কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? মেয়েটা মাথা নেড়ে বেরিয়ে গেল। ঈশান রুম থেকে তার স্টেরোস্কোপ আর কিছু জিনিস এনে সিমির চেক আপ করতে থাকে। নীলা কয়েকবার চোখ মুখে পানি ছিটালে সিমির জ্ঞান ফিরে আসে। ঈশান চেক আপ করে মিটিমিটি হাসতে থাকে। সামির করুণ স্বরে বলল, ভাইয়া তুমি আসছো কেন? কি হয়েছিল বলবে তো? ঈশান মুচকি এসে বলল, সুখবর এসেছে, ফ্যামিলিতে আরও একজন নতুন মেম্বার আসতে চলেছে। দৃষ্টিতে তাকিয়ে থাকে। সামির বলল, তা তো আসছেই আর সোহা। নীলা বুঝতে পেরে শব্দ করে হেসে দেয়। ঈশানও তাল মিলিয়ে হাসলো। নীলা সিমির মাথায় হাত বুলিয়ে বলল, আরে বোকারা, তোদের দুজনের মাঝে একজন নতুন মেম্বার আসছে, মানে সিমি প্রেগনেন্ট। সামির আর সিমি চোখ বড় বড় করে তাকালো একে অপরের দিকে। শাহনাজ বেগম রুমে এসেছিল শানকে নিয়ে। দুজনে এই কথা শুনে আটকে যায় সেখানে। খুশির বন্যা বয়ে যায় সবার মাঝে। শাহনাজ বেগম সিমির কাছে এসে কিছুক্ষণ কথা বলে একে একে সবাই বেরিয়ে গেল। সবাই যেতেই সিমি ফুঁপিয়ে কেঁদে দেয়। সামির অস্থির হয়ে বলে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? তুমি কি খুশি না সিমি? সিমি সামিকে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, খুব খুশি আমি, খুব খুশি। সামির হেসে সিমির মুখ তুলে বলে, তো কাঁদছো কেন? তুমি জানো না আজ কত খুশি হয়েছি আমি?
সামির সিমি দুই গালে হাত রেখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। সিমি লজ্জা পেয়ে সামিরের বুকে মাথা রাখে। সোয়ার 3 কবুল বলা হলে শান 3 কবুল বলে দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। তাদের এই বন্ধনে শত মানুষ সাক্ষী হয়। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে শান সোয়ার ঘোমটা উঠিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে দু চোখ জুড়িয়ে দেখতে থাকে। এতগুলো মানুষের মাঝেও কেমন বেহায়ের মতো কাজ করছে শান। মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে সোয়ার দিকে। সোয়ার লজ্জা মাখা সে চেহারা শানের সোয়াকে দেখার তৃষ্ণা আরো বাড়িয়ে তুলেছে। আর সোয়া মাথা নিচু করে তাকিয়ে রয়েছে। লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সোয়ার লজ্জা মাখা সে চেহারা শানের সোয়াকে দেখার তৃষ্ণা আরো বাড়িয়ে তুলেছে। আর সোয়া মাথা নিচু করে তাকিয়ে রয়েছে। লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইতি শানের পাশে বসে বলল, আরে ভাইয়া, এবার তো দেখা বন্ধ করুন। বউ এখন আপনারই, পরেও মন খুলে দেখতে পারবেন। শান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। সোয়া লজ্জায় আরো লইয়া যায়। ইতিসহ তাদের চারপাশে ঘিরে রাখা সবাই হেসে ওঠে। নীলা ঈশান এগিয়ে এসে সোয়া শানকে স্টেজে নিয়ে বসায়। সিমি বসে বসে সব কিছু দেখছে। সামির তাকে ভালো করে হেলতে দুলতে দিচ্ছে না, তাকে কড়া শাসন করে পাশে বসিয়ে রেখেছে। বিয়ের বর বউয়ের সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত। শান একটু কথা বলার সুযোগ পাচ্ছে না, ভেবেই বিরক্তবোধ শেষ হয়ে যাচ্ছে। এদিকে ইমন ইতির পিছনে লেগে রয়েছে আঠার মতো চিপকে। ইতি ইমনের কাজকর্ম কিছুই বুঝতে পারছে না। শেষমেশ বিরক্ত হয়ে দু কোমরে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? আঠার মতো লেগে আছেন কেন? যেখানে যাচ্ছি পিছু পিছু যাচ্ছেন যে? ইমন শান্তভাবেই এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কেন, গেলে কি সমস্যা? আমি তো বুঝতে পারছি না। প্রেমিকার সাথে হাঁটলেও সমস্যা এখন? কোথায় যখন একা একা থাকি তখন বলো আমি তোমাকে ভালোই বাসি না। ইতি সন্দেহী কণ্ঠে বলে, মতলব কি আপনার? আজ হঠাৎ এত ভালোবাসা উতলা হয়ে পড়ছে কেন আপনার? ইমন রাগী গলায় বলে, এটাই তোমাদের মেয়েদের সমস্যা। একটু ভালোবাসছি তাতেও সহ্য হয় না, আর যখন দূরে দূরে থাকি তখন সহ্য হয় না, তাই না? ইতি অসহায় চাহনি দিয়ে বলল, আচ্ছা যান, আপনাকে আর কিচ্ছু বলছি না আমি। যা ইচ্ছে করুন। এখন আটার মতো কেন, রশ্মির মতো আমার সাথে আটকে থাকলেও কিচ্ছু বলবো না। ইমন মাথা নেড়ে বলল, তাহলে কাজ করতে থাকো নিজের মতো, আর আমাকেও করতে দাও। ইতি নিঃশ্বাস ফেলে ইমনকে নিয়ে দাঁড়িয়ে থাকে। দরকারি কাজ যখন নেই তখন অযথা পুরো বাড়িতে টোটো করার মানে দেখলো না। ইমন ইতির পাশে দাঁড়িয়ে রইল। শানের কাজিন আকাশের নজর পড়েছে ইতির উপর, তাই ইমন চায় না আকাশ কোনো সুযোগ পায় ইতির কাছে আসার। অনেকক্ষণ পর শান সুযোগ পেল সোয়ার সাথে কথা বলার। শান ধীর গলায় শুধল, ফোন কোথায় তোমার? সোয়া বোকার মতো শানের দিকে তাকিয়ে বলল, আমার ফোন রুমে তালা মেরে ফোন তো চার্জে দিয়ে রেখেছি। শান অবাক চোখে সোয়ার দিকে তাকিয়ে বলল, বাড়িতে এত মানুষ থাকতে রুমে তালা দিয়েছো কেন? সোয়া বিড়বিড় করে বলল, এত মানুষ দেখেই তো রুমে তালা দিতে হয়। আমার এত সুন্দর গোছানো রুমটা যদি সবাই ঢুকে ঢুলে নষ্ট করে ফেলে, আর আমার জিনিসপত্রও তো আছে, কিছু যদি চুরি হয়ে যায়। শান চোখ বড় বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আমি একটা গুড নিউজ দেওয়ার জন্য তোমাকে ফোন করেছিলাম, তা তো দেওয়াই হলো না। সোয়া ব্রুকুচকে আগ্রহী হয়ে বলল, কি গুড নিউজ? শান মুচকি হেসে বলল, ছোট ভাবি প্রেগনেন্ট। সোয়ার চোখ বড় বড় হয়ে গেল, খুশিতে চেঁচিয়ে উঠল। কি বলছেন? সোয়ার চিৎকার আশেপাশে প্রত্যেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। সোয়া খুশিতে কেঁদে দিবে এমন অবস্থা। বউয়ের এমন কাজে সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে রয়েছে কি হয়েছে বোঝার জন্য। শান মাথায় হাত দিয়ে বসে আছে নিজের বোকামির জন্য। এখন কথাটা না বললেই ভালো হতো। আর বাড়ির লোক সবাই সোয়ার কাছে দৌড়ে এলো। শাহনাজ বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোহা? চিৎকার করলি কেন এভাবে? সোয়া খুশিতে গদগদ হয়ে বলল, আপু প্রেগনেন্ট, আপুর বেবি হবে, আমার অনেক খুশি লাগছে। সোয়া খুশিতে কি করবে কি না, বাড়ির সবাই সোয়াকে দেখে হাসাহাসি করছে। রিয়ানা রহমান রেগে বলল, বাদর মেয়ে, চুপচাপ বসে না থেকে চিৎকার চেঁচামেচি করার কি দরকার আছে? আশেপাশের মানুষ কি ভাববে? চুপ করে বসে থাক। এইসব কথা যেন কারোর কানে না যায়। মায়ের ধমকেও সোয়া চুপ হতে পারল না। ইতিহার ইমন সোয়াকে এসব কথা বলাতে অন্য গল্প জুড়ে দেয়। তাও অনেক সময় পর সোয়া সিমির ব্যাপার থেকে মনোযোগ সরাতে সক্ষম হয়। বিদায়ের সময় বাড়ির প্রত্যেকের চোখে পানি দেখা যায় সোয়ার জন্য। সোয়া তার মা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। ইমতিয়াজ রহমান সবসময় শক্ত থাকলেও মেয়েকে বিয়ে দেওয়ার সময় নিজেকে সামলে উঠতে পারেনি। ইতিহার ইতির বাবা মার জন্য সোয়া কেঁদেছে। সোয়াকে গাড়িতে বসানোর পর ইমতিয়াজ রহমান শানের সাথে কথা বলল। শান কথা শেষ করে গাড়িতে বসে পড়লে গাড়ি স্টার্ট দেওয়া হয়।
সোয়া ফুফিয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছে। শান সোয়ার হাতের উপর হাত রেখে অসুস্থ দিয়ে বলল, এইভাবে কেঁদো না, আমরা তো আবার আসবো। সোয়ার কান্নার মাঝেই শানের হাতের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। যতই সান্ত্বনা দেখ না কেন, মা বাবাকে ছেড়ে আসার কষ্ট মুহূর্তেই চলে যাবে না। শানের রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, শানের পছন্দে। এসব নিয়ে সোয়ার পছন্দের সম্পর্কে ধারণা ছিল না, এমনকি সিমিও বলতে পারেনি। তাই শান নিজের পছন্দের রুম সাজিয়ে নিয়েছে। কাঠের একদম মাঝখানে সোয়াকে বসানো হয়েছে। সোয়ার পাশে ছিল নীলা, সিমি সহ আরও কয়েকজন কাজিন গল্প করছে। এতগুলো ছেলের মাঝে তামিম একজন ছেলে, যে কিনা সোয়ার পাশে বসে রয়েছে। সবাই বারবার তাকে যেতে বললেও সে সোয়ার সাথে কথা বলতে ব্যস্ত। সোয়া তামিমের সাথে কথা বলছে আর পুরো রুমটায় বারবার চোখ বোলাচ্ছে। তার খুব পছন্দ হয়েছে সাজানোটা। মনে মনে অনেক নার্ভাস থাকলেও কাকে বুঝতে দিচ্ছে না। কিছুক্ষণ পর নীলা জোর করে তামিম সহ সবাইকে নিয়ে বেরিয়ে গেল আর যাওয়ার আগে সোয়াকে অল দ্য বেস্ট বলে গেল। সবাই চলে যেতেই সোয়ার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে, ভয় জড়সড় হয়ে বসে থাকে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে সোয়া ভয়ে লাফিয়ে ওঠে। শান এসেছে বুঝতে পেরে ঘোমটা টেনে শক্ত করে ধরে রাখে আর চোখ মুখ খিচে সোয়া পড়তে থাকে। শান সোয়ার কাজ দূর থেকেই বুঝতে পারছে। সোয়াকে ভয় পেতে দেখে ঠোঁটে চেপে হাসলো। শান সোয়ার সামনে গিয়ে বসলো। সোয়ার ঘোমটা সরতে চাইলে সোয়া আরও শক্ত করে ধরে ফেলে। শান এবার শেষে দেয় শব্দ করে আর বলে, আরে বোকা মেয়ে, তোমাকে খেয়ে ফেলবো না আমি। সোয়া লজ্জা পেয়ে এলো শানের কথায়। সোয়া আলতোভাবে হাত সরিয়ে মাথা নিচু করে রাখে। শান ঘোমটা উঠিয়ে সোয়াকে দেখতে থাকে। লজ্জা আর নার্ভাসনেসের মাঝে বিয়ের সাজটা যেন সার্থক। শান সোয়ার হাত ধরে উল্টো পিঠে ছোট ছুঁয়ে দেয়। সোয়া লজ্জা চোখ বন্ধ করে নেয়। শান সোয়াকে স্বাভাবিক করতে বলল। বাদর রানীও লজ্জা পাই, আমি ভাবতেই পারিনি সোহা লজ্জা পাবে। সোয়া ভ্রুকুচকে শানের দিকে তাকিয়ে বলল, কেন লজ্জা পাওয়ার কি? কেন লজ্জা পাওয়া কি নিষেধে আমার জন্য? আমাকে লজ্জা পাওয়া থেকে কে বয়কট করেছে? শান বলল, বয়কট কেন করা লাগবে? তোমাকে দেখে কে বলবে তুমি এতক্ষণ লজ্জা আর নার্ভাসনেসে মরে যাচ্ছিলে? সোয়া হেসে দিল শানের কথায়। শান পাশে রাখা প্লেটটা সোয়ার সামনে ধরে বলল, খিদে পেয়েছে নিশ্চয়ই, মা পাঠিয়েছে তোমার জন্য। খাবার দেখে সোয়া বুঝতে পারলো তার খিদে পেয়েছে। সকালে খাওয়া হয়েছিল আর খাওয়া হয়নি, শুধু নিয়ম করতে কিছুটা খেয়েছিল। সোয়া প্লেট নিতে চাইলে শান ছাড়ছে না। সোয়া শানের দিকে একবার তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, খিদে পেয়েছে তো দিচ্ছেন না কেন? দিন। কি হয়েছে ওনার? ও খাবে তো, আগে নামাজ শেষ করে নাও, তারপর ফ্রেশ হয়ে খাবে। শানের কথায় সোয়া জিভ কাটলো। তার নামাজের কথা মাথাতেই ছিল না। সোয়ার শান অজু করে তাদের নামাজ পড়ে নিল আগে। শান সোয়াকে ফ্রেশ হয়ে আসতে বললে সোয়া কনফিউজড হয়ে যায়, শাড়ি পরবে নাকি অন্য কিছু। সোয়াকে লাগেজের সামনে বসে থাকতে দেখে শান ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সোয়া মাথা নেড়ে কিছু না বোঝালো। তবে কিছুক্ষণ পর শান বুঝে গেল কি হয়েছে, তাই শান্ত স্বরে বলল, তুমি এখন রুমেই আছো, যেটা তোমার কমফোর্টেবল লাগবে সেটাই পারবে। শান কথা শেষ করে ওয়াশরুমে চলে গেল। সোয়া হেসে 3 পিস বের করে নিল। শান ফ্রেশ হতে হতে একে একে সব চুড়ি গহনা সব খুললে চুল কোনো রকমে খুলতে সক্ষম হয়। শান ফ্রেশ হয়ে বের হতেই সোয়া দেখলো শান শেরওয়ানি চেঞ্জ করে একটা সাদা শার্ট পরেছে। আর যাই হোক, শানকে সাদা শার্টটা অসম্ভব সুন্দর লাগে সোয়ার কাছে। মনে হয় ছেলেটার রূপ গাছে ধরেছে আর বেয়ে বেয়ে পড়ছে। সোয়া শানকে দেখে ওয়াশরুমে ঢুকে পড়লো। শান সোয়ার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর সোয়া শাওয়ার নিয়ে বের হলো। টাওয়াল রেখেই শানের পাশে বসে বলল, আমি খাইয়ে দেই। সোয়া কিছুটা অবাক আর অস্বস্তি নিয়ে তাকায়। শান ঠোঁটের কোণে মিহি হাসি নিয়ে সোয়াকে খাইয়ে দিতে শুরু করে। সোয়াও খেতে শুরু করলো। অস্বস্তি নিয়ে বসে থাকলে আর খাওয়া হবে না তার। সোয়া খেতে খেতে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি খেয়েছেন? শান ব্রুকুচকে বলল, কি বলছো? সোয়া মুখের খাবার শেষ করে বলল, আরে বলেছি আপনি খেয়েছেন কি না। শান মাথা নেড়ে বলল, হ্যাঁ, খাবো না আবার? না খেলে বেঁধে খাওয়ায়, বিয়ে বলে কথা। সোয়া ফিক করে হেসে দেয়। শান সোয়াকে খাইয়ে দিতে দিতে বলতে থাকে, সোহা, আজ থেকে এটা তোমার বাড়ি। তুমি বাড়ির সবাইকে চেনো আর জানো, তাই কোনো কিছু নিয়ে কথা বলতে বা চাইতে অস্বস্তি বোধ করবে না। তোমার আমার সাথে বিয়ে হয়েছে, এর মানে এই না তোমাকে সবসময় চুপচাপ থাকতে হবে। তুমি বিয়ের আগে যেমন ছিলে সারা জীবন তেমনি থাকবে। আমি চাই সোহা কখনো যেন না বদলায়। ঝগড়া, মারামারি, দুষ্টুমি যা ইচ্ছে তাই করবে। আর কখনো কিছু দরকার হলে আগে আমাকে বলবে। তোমার যা চাই তুমি সব পাবে। স্বামী স্ত্রীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকা জরুরি। কোনো কিছু বলার থাকলে স্পষ্টভাবে বলবে। সব কথা আমার সাথে শেয়ার করবে, বুঝেছো? শানের সবগুলো কথা শুনে খুব মনোযোগ দিয়ে শুনল সোয়া। শেষে শানের প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে সায় দেয়। শানের আরেকবার বাঁকা হেসে বলল, তবে একটা কথা মাথায় রেখো, আমার অনেক অত্যাচার সহ্য করতে হবে এখন থেকে।
আফটার অল মাই ইউ অ্যান্ড মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। সোয়া লজ্জায় মাথা নিচু করে নেয়। শান হেসে সোয়াকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে সোয়া চুপচাপ সোফায় বসতে থাকে। শান সোয়াকে বসে থাকতে দেখে কোমরে হাত রেখে বলল, এখানেই বসে থাকবে সারা রাত নাকি বাসর করতে চাও? সোয়া লজ্জা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। শান নিঃশব্দে হাসলো। বিছানার দিকে যেতে যেতে হাই তুলে বলল, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো, আজ অনেক ক্লান্ত, তাই বাসর টাসর করতে পারবো না। সোয়া বিড়বিড় করে বলতে থাকে, মুখটা লাগামহীন করে ফেলেছে কয়েকদিনে লোকটা, বারবার লজ্জা দিচ্ছে আমাকে। তুমি এত লজ্জা পেলে কি আর করার? আচ্ছা তাড়াতাড়ি এসো, না হলে কোলে করে এনে শুয়ে দেবো। সোয়া তাকিয়ে দেখে শান ইতিমধ্যে শুয়ে পড়েছে। সোয়া দ্রুত পায়ে শানের পাশে এসে বসে পড়ে। অনেকটা দ্রুত বজায় রেখে ঘুমালো। প্রথমে কোনো ছেলের সাথে ঘুমাচ্ছে, অস্বস্তি হবে। শান সোয়াকে দেখে সোয়ার হাত টেনে হঠাৎ নিজের অনেকটা কাছে নিয়ে এসে গম্ভীর গলায় বলল, এত সাইডে গিয়ে ঘুমাচ্ছ কেন? আমি কি খেয়ে ফেলবো নাকি তোমাকে? আমার বেড যথেষ্ট বড় হলেও তুমি এভাবে কিনারায় গিয়ে ঘুমালে আমার বেড আরও বড় হয়েও তোমাকে পড়া থেকে বাঁচাতে পারবে না। আর বিয়ের প্রথম দিনেই বউ যদি পড়ে যায় তাহলে লোকে কি বলবে? বলবে বউকে বেডে জায়গা দেই না। আমি এজন্য পুলিশ হয়ে অবশ্যই মিথ্যা অভিযোগ শুনবো না নিজের নামে। সোয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ছেলেটা ছোট একটা ব্যাপার নিয়ে এত কথা বলে ফেললো, ভাবা যায়। সোয়া মাথা নেড়ে শানের টেনে আনা জায়গাতেই অবস্থান করলো। অস্বস্তি নিয়ে শুয়ে থাকতে থাকতে একসময় ক্লান্তি এসে ভর করলো আর ঘুমিয়ে তলিয়ে যায় ধীরে ধীরে। সোয়ার গভীর ঘুমের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনে শান সোয়ার পাশে ফিরল। সোয়ার ঘুমন্ত মুখের উপর হাত রেখে আলতোভাবে গালে হাত বোলায়। শান সোয়ার গালে ডিপলি কিস করলো। সোয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই একসময় ঘুমে তলিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সোয়া শানকে ঘুমেই দেখতে পেল। সোয়া বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর শানের ঘুম ভাঙতেই শান আড়মোড়া ভেঙে উঠে বসে। ওয়াশরুম থেকে আসার পানির শব্দ শুনে পাশ ফিরে দেখে সোয়া তার জায়গায় নেই। শান উঠে দাঁড়াতে দরজায় বাড়ি পড়ল। শান গিয়ে দরজা খুলতেই ইমন, সামির, তামিম, আকাশ আর দু একজন মেয়ে কাজিন হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো। শান ভ্রু কুচকে বলল, কি হয়েছে এখানে? লটারি লেগেছে নাকি? ইমন দাঁত কেলিয়ে বলল, লটারি তো লেগেছে অনেক আগেই। লটারি কি এই অবস্থা সেটাই দেখতে আসলাম। কোথায় কোথায় আমাদের ভাবি যান? সামির গলা ঝেড়ে বলল, সোহা, কিন্তু আমার ভাবি না শালি। কোথায় লুকিয়ে রেখেছিস আমার একমাত্র শালিকে? শান সোফায় আরাম করে বসে বলল, তোমার শালিকে পাখির খাঁচায় বন্দি করে রেখেছি। আমি না চাইলে বের করতে পারবে না। তুই খুঁজে বের করলে তোকে কঠোরতম অপরাধে কারাগার বন্দি করা হবে। বিনা অনুমতি ছাড়া আমার বউকে কেউ দেখতে পারবে না। তাদের কথার মাঝে নীলা আর সিমি এসে হাজির হলো। শান আর চোখে ইমনদের দিকে তাকিয়ে বলল, তোমরাও কি ওদের মতো মজা নিতে এসেছো আমার সাথে? নীলা ভাব নিয়ে বলল, জি না মশাই, আমরা আপাতত তোমাদের এই ঘর থেকে বিদায় করতে এসেছি। সামির অবাক হয়ে বলল, ওমা কেন? এখনো কি তোমরা সোহাকে সাজানো শুরু করবে নাকি? সিমি চোখ রাঙিয়ে বলল, বিয়ের সব নিয়মকানুন ভুলে গেছেন নাকি? আর একবার বিয়ে দিতে হবে আপনাকে। এখন নিচেই যাব, অনেক মানুষ রয়েছে, তাই শাড়ি পরতে হবে সোয়াকে। সামির মাথা নেড়ে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার দ্বিতীয় বিয়ের কথা কেন বললে? এখন তুমি যদি চাও তাহলে তো আর কোনো উপায় নেই, আমার আর একটা বিয়ে করতেই হবে। সিমি খেপে বলল, খুন করে ফেলবো আপনাকে, যান এখান থেকে। সবাই শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বেরিয়ে গেল। শান মাথা চুলকে বলল, আমি ফ্রেশ হয়ে বের হয়ে চলে যাব। নীলা বলল, ঠিক আছে, তবে দেরি করলে চলবে না। শান মাথা নেড়ে সায় দিল। সোয়া বেরোতে শান ওয়াশরুমে ঢুকে গেল হুড়মুড় করে। সোয়া অবাক হয়ে গেল। নীলা আর সিমিকে দেখে বলল, কি হয়েছে ওনার? নীলা হেসে বলে, তোমাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যেতে এসেছি। শানকে যেতে হবে এখন, তাই ফ্রেশ হয়ে যাবে। সোয়া ঠোঁট গোল গোল করে বলল। নীলা সোয়াকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে সোয়ার থুতনিতে হাত রেখে মুচকি হেসে বলে, বাহ, সবার মতো দেখি আমার সোহারানিরও বিয়ের পর সৌন্দর্য বেড়েছে। সোয়া লজ্জা মাখা হাসি দেয়। সিমি মুচকি হেসে সোয়াকে উদ্দেশ্য করে বলল, এবার শাড়ি বের কর, কোনটা পরে নিচেই যাবি। সোয়া পুরো লাগে চেনে বিছানায় রাখলো। শাড়ি বের করতে করতে শান ওয়াশরুম থেকে বেরিয়ে চলেও গেল। সোয়া শানে এত তারা দেখে মিটমিট করে হাসে। নীলা আর সিমি সোয়াকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেল। রিসিপশনে সোয়াকে সাদা লেহেঙ্গা পরানো হলো। খুব সুষ্ঠুভাবে রিসিপশন শেষ হলে সোয়ার শানকে নিয়ে যাওয়া হয়। শাহনাজ বেগম এত ঝামেলার মাঝে সিমিকে যেতে দেয়নি, বলেছে বিয়ের ঝামেলা শেষ হলেই যেতে। সোয়া তামিমকে নিয়ে গিয়েছে, সাথে ইমন আর আকাশ তো আছেই। নাইসাকে নিয়ে যেতে চেয়েছিল, তবে নাইসা মাকে ছাড়া থাকতে পারবে না, তাই নিয়ে যেতে পারেনি। সোয়াদের বাড়ি থেকে এসে পড়েছে সবাই। আজ 4 দিন হলো বিয়ের উপলক্ষে আসা সব মানুষ চলে গিয়েছে। বাড়িটা আগের মতো শান্ত হয়ে গিয়েছে।
শানও গত পরশু থেকে থানায় যাওয়া শুরু করেছে। এদিকে আজ সোয়ার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিবে, সেটা নিয়ে সোয়ার মারাত্মক দুশ্চিন্তা রয়েছে। শান তার ল্যাপটপ নিয়ে বসে আছে, রেজাল্টের জন্য অপেক্ষা করছে। সোয়া পায়চারি করতে করতে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, এখন দিয়েছে? শান গম্ভীর চাহনি দিয়ে তাকালো। সোয়া সেদিকে খেয়াল না দিয়ে আবারও পায়চারি করতে থাকে। সালমা রান্নাঘর থেকে শানের জন্য কফি নিয়ে আসলো। শানের সামনে রাখতেই শান ভ্রু কুচকে বলে, মা কোথায়? সালমা বড়সড় হাসি দিয়ে বলল, খালাম্মা বড় ভাবির নিয়ে মিষ্টি কিনতে গেছে সোহা ভাবির জন্য। শান কফি খেতে খেতে বলে, আবার কিসের জন্য মিষ্টি? 2 দিন আগে তো পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছে সুখবর পেয়ে। সালমা মাথা নেড়ে বলল, তবে ওইটা শেষ হয়ে গেছে আজকে তো সোহা ভাবির রেজাল্ট দিব, সেটার জন্য মিষ্টি আনতে গেছে। শান সোয়ার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, দেখেছো, বাড়ির সবাই রেজাল্ট না দেখে মিষ্টি আনতে চলে গিয়েছে। আর তুমি টেনশনে মরে যাচ্ছ। তুমি এক্সাম দিয়েছো, নিজের উপর ভরসা তো রাখা উচিত নাকি? 10 মিনিটে 15 বার জিজ্ঞেস করেছো রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা। সোয়া শানের কথা কানে তুলল না বলা যায়। এক্সাম দেওয়ার সময় বা কখনোই এত টেনশন করে না সোহা, যেমনটা রেজাল্টের জন্য করে। সোয়া ঘড়ির দিকে তাকিয়ে শানের সামনে বসে বলে, আবার দেখুন না, 20 মিনিট পেরিয়ে গিয়েছে, রেজাল্ট পাবলিশ তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা। শান সোয়াকে বসিয়ে আবারও চেক করতে থাকে। কিছুক্ষণ পর শান হঠাৎ চোখ মুখ শক্ত করে সোয়ার দিকে তাকালো। সোয়ার অন্তর কেঁপে ওঠে শানের চাহনি দেখে। সোয়া কাঁপা কাঁপা স্বরে শানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, পাশ করিনি? সোয়া এখনই কেঁদে দিবে বুঝে শান হেসে দেয়। হাসতে হাসতে বলে, আরে বোকা, পাস করবে না কেন? তুমি পাস করেছো। সোয়া বিস্ময় চাহনি দিয়ে তাকালো। চোখে জলজল করা পানি হাতের উল্টো পিঠে মুছে নিয়ে ধরা গলায় বলল, সত্যি আমি পাশ করেছি? মানে ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি আমি? শান আলতো হেসে সায় জানায়। সোয়ার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সালমা সোয়াকে কিছু বলতে যাবে, তার আগে শাহনাজ বেগম আর নীলা প্রবেশ করে বাড়িতে। শাহনাজ বেগম ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, কিরে রেজাল্ট দেখেছিস? সোয়া দৌড়ে শাহনাজ বেগমকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে চেঁচিয়ে বলে, মামুনি আমি পাশ করেছি, আমি ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি। সোয়া নীলাকে জড়িয়ে ধরে একই কথা বলতে থাকে। শান ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। নিজেও টেনশনে ছিল কিছুটা। সোয়াকে এত খুশি দেখে মনটা ভালো হয়ে গিয়েছে শানের। শাহনাজ বেগম হেসে তার হাতে থাকা মিষ্টির প্যাকেট খুলে সোয়াকে মিষ্টি খাইয়ে দিয়ে বলে, তোর রেজাল্টের জন্যই মিষ্টি আনতে গিয়েছিলাম, তোর পছন্দের মিষ্টিও রয়েছে, এবার তুই সবাইকে খাইয়ে দে। সোয়া শাহনাজ বেগম নীলা সালমাকে খাইয়ে দিল। শাহনাজ বেগম আর চোখে শানের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে কি দোষ করলো, ওকেও একটু খাইয়ে দে। সোয়া জোরপূর্বক হেসে দেয় শানের কাছে গেল। মুখের সামনে মিষ্টি ধরতেই শান সোয়ার হাতে ঠোঁট ছুঁয়ে মিষ্টি মুখে নেয় কিছুটা। শানের ঠোঁটের সোয়ার হাতে লাগায়। সোয়ার হাত থরথর করে কাঁপতে থাকে। সোয়া লজ্জায় চোখ মুখ বন্ধ করে মাথা নিচু করে রেখেছে। শান সোয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট চেপে হেসে বলল, আরও খাওয়াবে নাকি মিষ্টি? আমার তো খাওয়া শেষ। শানের কথায় সোয়া হুঁশ ফিরে পায়। দ্রুত পায়ে নীলার কাছে সে আমতা আমতা করে বলল, নাইশা কোথায় আপু? নীলা রুমের দিকে তাকিয়ে বলল, আরে আর বলো না, নাইশা রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে, তাই এখনো ওঠেনি ঘুম থেকে। শান উপরে যেতে যেতে বলল, মা আমি বেরিয়ে যাব একটু পর। শাহনাজ বেগম সালমাকে ঠেলে রান্নাঘরে পাঠাতে বলল, যা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সার্ভ কর, এখনো ছেলেটা খায়নি। সোয়া রান্নাঘরের দিকে যেতে নিলে নীলা তাকে আটকে অবাক হয়ে বলে, আরে তুমি কোথায় যাচ্ছ? সোয়া আবুজ গলায় বলল, কিচেনে যাচ্ছি, আমিও একটু হেল্প করতে চাই। শাহনাজ বেগম চোখ বড় বড় করে ধমক দিয়ে বলল, এই তোকে না এসবের কাছে আসতে না করেছি? তুই যা রুমে যা, শানের কিছু লাগবে কি না দেখ, আর শানের কয়েকটা পছন্দের মিষ্টি নিয়ে এসেছি, সেগুলো শানের জন্য নিয়ে যা। তোকে রান্নাঘরের আশেপাশে যেন না দেখি আমরা। সোয়া মুখ ফুলিয়ে মিষ্টির প্যাকেট থেকে শানের জন্য মিষ্টি নিতে থাকে। নীলা শাহনাজ বেগমকে বলল, মা সিমিরা গিয়ে পৌঁছেছে? এখনো ফোন আসেনি ওদের। সোয়া শানের জন্য মিষ্টি বেড়ে আঙুল চাটতে চাটতে বলে, আরে তোমরা যাওয়ার পর ভাইয়ার ফোন এসেছিল, ভালোভাবে পৌঁছে গিয়েছে ওরা। নীলা শব্দ করে হেসে বলে, হ্যাঁ তুমি এবার উপরে যাও তাড়াতাড়ি, না হলে শান চলেও যাবে থানায়। সোয়া মাথা নেড়ে চলে যায়। সামিরকে অফিস থেকে ইম্পর্টেন্ট কাজে চট্টগ্রাম যেতে হয়েছে। শাহনাজ বেগম সিমিকেও পাঠিয়ে দিয়েছে সাথে, যাতে মন ভালো থাকে। আর সামিরের উপর দায়িত্ব দিয়েছে খুব সাবধানে রাখতে হবে সিমকে। এদিক থেকে ওদিক হলে সামিরকে বাড়ি থেকে বিদায় নিতে হবে। শান তৈরি হতে হতে টমির সাথে ঝগড়া করছিল। প্রতিদিনও হয় এই ঝগড়া। শান একা একাই টমিকে বকাঝকা করে, আর টমি বারবারই শানের কাছে আসতে চায়। এখন ঝগড়া করতে করতে শান দেখে টমিকে তার দিকে আসতে দেখে শান কড়া গলায় বলল, এই একদম আগাবি না,
তোর বোনকে বলে দে আমি তোর বোনকে বলে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি তারা। সোয়া রুমে ঢুকতে ঢুকতে শানকে টমির কাছে দেখে ভ্রু কুঁচকে নেয়, রাগী গলায় বলল। আপনি আবার আমার টমিকে বকছেন? শান সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল। তুমি দেখেছো আমাকে বকতে? সোয়া থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলল। দেখিনি তো কি হয়েছে, বকিনি সব সময়।